প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি দেবব্রত পালিত, শিক্ষক, কেবলপাড়া হাই স্কুল, জলপাইগুড়ি। চলে এসছি আজকের ই ক্লাসরুমে। আজ আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তোমরা জানো এই যে বহির্জাত প্রক্রিয়াকে দুই প্রকার মাধ্যম আছে, একটা হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি আর একটা হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি। এই যে গতিশীল প্রাকৃতিক শক্তির আবার নির্দিষ্ট কতগুলি মাধ্যম আছে যাদের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয়। তেমনি মাধ্যমগুলি হলো নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, সুনামি, ভৌমজল প্রভৃতি। কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে নদী, বায়ুপ্রবাহ এবং হিমবাহ এই তিনটির কাজের ফলে যে সৃষ্ট ভূমিরূপ সেগুলো তোমাদের পড়তে হবে। এবার এসো, তোমাদের যে মাধ্যমিকে প্রশ্নপত্রে তাতে বিভাগ দাগের 5-1-এ প্রাকৃতিক ভূগোল থেকে 4টা কোশ্চেন আসে। এই 4টা কোশ্চেনের মধ্যে প্রথম যে কোশ্চেনটা আসে 5-1-1 সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের এই বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে। দেখো, তোমরা এখানে যে 5-1-এর কোশ্চেনটা এসছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তাহলে তোমাদের হিমবাহ থেকে 2020-তে কোশ্চেন আসছে। 2021 সালে বাকি যে দুটো ভূমিরূপ নদী এবং বায়ুপ্রবাহ ভীষণ ইম্পর্টেন্ট। তা আজ আমি তোমাদের যে কোশ্চেনটা পড়াবো সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এই কোশ্চেনটা পড়ানোর পূর্বে তোমাদেরকে কয়েকটি কথা আমি উল্লেখ করি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তারা পরীক্ষার পূর্বে কতগুলি জিনিস তোমরা মেনে চলবে যাতে পরীক্ষায় ভালো মার্কস তোমরা পেতে পারো। এক, পরীক্ষার খাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই খাতার চারপাশে একটা মার্জিন, একটা বাউন্ডারি কালো কালারের পেন দিয়ে টেনে নেবে, এতে খাতাটা দেখতে ভালো লাগে। 2 নম্বর, হাতের লেখা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাটাকুটি হবে না। 3 নম্বর, তোমরা যখন লিখবে যে কোনো কোশ্চেন একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, সেই পয়েন্টের পারলে আবার সাব পয়েন্ট, এবং প্রত্যেকটা উত্তরের প্রাকৃতিক ভূগোলের উত্তরের যেন অবশ্যই একটা ছবি এবং উদাহরণ থাকে, তাহলে তোমরা প্রতিটা কোশ্চেনের ফুল মার্কস পেতে সাহায্য করবে। এবার আসি, দেখো আমরা এই যে কোশ্চেনটা পড়েছে এটা আলোচনা করার প্রথমেই যে পয়েন্টটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে ভূমিকা। তোমরা জানো যে কোনো বড় কোশ্চেন লিখতে গেলে অবশ্যই একটা ভূমিকা দিতে হয়, তেমনি আমিও একটা ভূমিকা দিয়েছি। এটা খুব সংক্ষিপ্ত। নদীর উচ্চ প্রবাহ বা পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খুব বেশি হওয়ায় নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে। আর এই নিম্নক্ষয়ের ফলে নদী যে ভূমিরূপ সৃষ্টি করে সেই ভূমিরূপগুলির উল্লেখের পূর্বে আমরা এই প্রশ্নটা আরো বেশি আকৃষ্ট করবার জন্য আমরা একটা ধারণা মানচিত্র দিয়েছি। ধারণা মানচিত্রের প্রথম পর্যায়ে আমরা একটা চিত্রগত ছবি দিয়েছি, দ্বিতীয় পর্যায়ে আমরা দিয়েছি একটা ফ্লো চার্ট। দেখো, একটা ফ্লো চার্ট দিয়েছি। দেখো, এই যে প্রথম চিত্রগত যে ধারণা মানচিত্রটা দিয়েছি, এখানে নদীর গতি প্রবাহের 3টি পর্যায় আমরা এখানে উল্লেখ করেছি। প্রথমে দেখো, এখান থেকে এই পর্যন্ত নদীর উচ্চ গতি, এটা থেকে এই
এখান থেকে এই পর্যন্ত মধ্যগতি, এখান থেকে এটা নিম্নগতি, এটা সমুদ্র। নদী এই উচ্চ গতিতে যে কাজটা করে সেটা হচ্ছে ক্ষয় আর বহন কাজ। মধ্যগতিতে নদী বহন ও সঞ্চয় করে এবং নিম্ন গতিতে করে সঞ্চয় কাজ। আর এই যে কাজটাকে আমরা নিচে আরেকটি ফ্লো চার্টের মাধ্যমে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। দেখো নদীর ক্ষয় কার্য কোথায় হচ্ছে, উচ্চ বা পার্বত্য গতিতে। প্রক্রিয়াগুলো কোন কোন প্রক্রিয়া, একটা হচ্ছে ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে বহন প্রক্রিয়া। ক্ষয় আর বহন প্রক্রিয়ার মিলিত প্রবাহে এই ভূমিরূপগুলো গড়ে ওঠে। ক্ষয় প্রক্রিয়াগুলো কি কি, জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। এবং বহন প্রক্রিয়াগুলো দ্রবণ ক্ষয়, ভাসমান ক্ষয়, লম্ফধান ক্ষয় এবং অবঘর্ষ ক্ষয়। এই দুই প্রক্রিয়ার ফলে নদীর প্রবাহ পথে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলোর নাম কি কি, এক আই এবং ভি আকৃতির উপত্যকা, 2 নম্বর গিরিখাত, 3 নম্বর ক্যানিয়ন, 4 নম্বর শৃঙ্খলিত শৈলশিরা, 5 নম্বর জলপ্রপাত, 6 নম্বর প্রপাতকূপ, 7 নম্বর মন্থকূপ। এবার আমাদের যে পরীক্ষায় কোশ্চেন তোমাদের যেটা দেয় সেখানে সাধারণত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করতে হয়। আমি এখানে যে 3টি ভূমিরূপ বর্ণনা করব তার প্রথম যে ভূমিরূপ সেটি হচ্ছে ক্যানিয়ন। দেখো ক্যানিয়নটা বর্ণনা করার পূর্বে ক্যানিয়নের একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরি। তোমাদের ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকার একটা ছবিটা তোমরা দেখে নাও। এটা থেকে তোমাদের একটা ধারণা তৈরি হবে ক্যানিয়নটা কেমন দেখতে। এটা একটা আলোকচিত্র আর এটা একটা হাতে আঁকা চিত্র যেটা আই আকৃতির। এবার চলে আসি আমরা বর্ণনাতে। দেখো বর্ণনা প্রথমেই আমরা লিখেছি অর্থ। ক্যানিয়ন শব্দটি একটি স্পেনীয় শব্দ যার অর্থ টিউব বা নল। নেক্সট, ক্যানিয়ন কাকে বলে? শুষ্ক জলবায়ুযুক্ত পার্বত্য অঞ্চলে নদীর প্রচন্ড নিম্নক্ষয়ে যে ইংরাজি আই আকৃতির গভীর ও সংকীর্ণ উপত্যকা সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে। এবার ক্যানিয়ন সৃষ্টি কিভাবে হয়? দেখো 1 নম্বরে শুষ্ক জলবায়ু হওয়ায় নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় কম হয়। 2 নম্বর, দুদিকে কঠিন শিলাগাত্র থাকায় ব্যাপক নিম্নক্ষয় হয়ে আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। দেখো এখানে চিত্রটা দেখেই বুঝতে পারছো যে এই ভূমিরূপের পার্শ্বক্ষয় উপরে এ বি আর নিচে সিডি। পার্শ্বক্ষয় তেমন উপর বা নিচে হয়নি, নিম্ন যতটুকু হয়েছে নিম্নক্ষয় হয়েছে। কেন না, নদীর এই দুই পাশে শিলাগুলো কঠিন শিলা হওয়ায় নদী পার্শ্বক্ষয় করতে পারে না। এবার আসি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য অবশ্যই এই যে আই আকৃতি বা ক্যানিয়ন উপত্যকাটা অবশ্যই মরু বা মরুপ্রায় অঞ্চলে গড়ে উঠবে। এটা ইংরাজি আই অক্ষরের মতো হবে। 3 নম্বর, এর দুদিকের পার খুব খাড়াই হবে। এবার আসে উদাহরণ। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা পৃথিবীর সব থেকে বৃহত্তম ক্যানিয়ন। এর দৈর্ঘ্য 483 কিমি, প্রস্থ 12 কিমি এবং গভীরতা 1.61 কিমি। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে জলপ্রপাত। দেখো জলপ্রপাতের তোমরা দেখো এটা একটা জলপ্রপাত, এখানে দুটো জলপ্রপাতের আলোকচিত্র দেওয়া আছে। এটা দেখে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যায়। নেক্সট আমি জলপ্রপাতের বর্ণনায় আসছে। দেখো প্রথমে আসে জলপ্রপাত কাকে বলে। উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহ পথে ঢালের ব্যাপক তারতম্য ঘটলে নদীর জল যখন উপর থেকে নিচে সশব্দে পড়ে তখন তাকে জলপ্রপাত বলে। এটা কিভাবে সৃষ্টি হয়? সৃষ্টি হওয়ার কারণগুলো ভূ আলোড়নের নদীপথে যদি কোনো খাড়া ঢালের সৃষ্টি হয়। 2 নম্বর, কঠিন শিলা এবং কোমল শিলা পরস্পর পাশাপাশি অবস্থান করলে সৃষ্টি হতে পারে। 2, গতিপথে যদি হঠাৎ চ্যুতি সৃষ্টি হয়। নেক্সট, ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হলেও জলপ্রপাত সৃষ্টি হতে পারে। এবার জলপ্রপাতের বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো জলপ্রপাতের
উপরে শিলাটি ক্রমশ উৎসের দিকে সরে যায়, যাকে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলে। নেক্সট 2 নম্বর, জলপ্রপাতের নিচে, এই জলপ্রপাতের নিচে অনেক সময় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, এদেরকে প্রপাতকূপ বলে। এবার জলপ্রপাতের উদাহরণে আমি কি বলবো, আমরা ভারত থেকে দিয়েছি। ভারতের কর্ণাটক রাজ্যের ভরাহি নদীর কুঞ্জিকল জলপ্রপাত, যেটা ভারতের উচ্চতম জলপ্রপাত, উচ্চতা 455 মিটার। আরেকটা আছে যেটা ইউএস এর নায়াগ্রা জলপ্রপাত, পৃথিবীর সব থেকে সুন্দর দেখতে জলপ্রপাত। নেক্সট আসি মন্থকূপ। তোমরা দেখে নাও মন্থকূপের একটি আলোকচিত্র, যেটা থেকে তোমরা একটা ধারণা তৈরি করতে পারবে। এই যে গর্ত, এদেরকে মন্থকূপ বা পট হোলস বলে। নদীর নিচে এটা দেখতে পাওয়া যায়। এবার কাকে বলে? নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি বা প্রস্তরখণ্ডের আঘাতে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে হাড়ি আকৃতির ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি হয়, তাকে মন্থকূপ বলে। কিভাবে সৃষ্টি হয়? নদীবাহিত পাথরগুলি পাক খেতে খেতে নদীর তলদেশে কোমল শিলাকে আঘাত করলে প্রথমে ছোট ছোট গর্ত, পরে সেটা মসৃণ কূপের আকারে সৃষ্টি করে। এগুলির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য, গর্তগুলি কি হবে? গোলাকার এবং মসৃণ হবে। 2 নম্বর, নদীখাত শুকিয়ে গেলে এর মধ্যে জল জমে থাকে। এদের পরিধি কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, ঝাড়খণ্ডের সরাইকেল্লার কাছে খড়কাই নদীতে পটহোল বা মন্থকূপ কলোনি তৈরি হতে দেখা গেছে। থ্যাংক ইউ।